আমি গুরুদল সরকারি কলেজ সহ সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স করানো হচ্ছে, যারা ইতিমধ্যে তৃতীয় বর্ষে অনার্স অধ্যয়নরত আছো, তাদের জন্য নির্ধারিত ইলেকট্রনিক্স অংশ দুটি ব্যবহারিক। একটি হলো আবেশক ও ধারকের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এলসিআর বর্তনীর অনুনাদ কম্পাঙ্ক নির্ণয় করো, এবং আবেশক ও ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এলসিআর বর্তনীর অনুনাদ কম্পাঙ্ক নির্ণয় করো। এই দুটো বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে আবেশক কী এবং ধারক কী। আবেশক হলো এক ধরনের কুণ্ডলী। আমরা কুণ্ডলীকে সাধারণত আবেশক বলে থাকি, কারণ কি, তার মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেখানে চুম্বক ক্ষেত্র আবিষ্ট হয়, অথবা তার প্রভাবে আমি অন্য একটা কুণ্ডলীর মধ্যে বিদ্যুৎ প্রবাহকে আবিষ্ট করতে পারি। তার মধ্যে এই জন্য এটাকে বলা হবে আবেশক। তো আবেশক এই ধরনের হতে পারে। আবার এই যে পুরাতন আমলে বা কিছুদিন আগেও আমরা যে টিউবলাইট ব্যবহার করতাম, সেই টিউবলাইটের সাথে একটা ব্লাস্ট বলে, অনেকে বলে ব্যালাস্ট, সেই একটা ব্যালাস্ট ব্যবহার করা হতো। এটাও এক ধরনের কুণ্ডলী এবং এটা অনেক হেভি, এবং এইটার একটা নির্দিষ্ট পরিমাণ আবেশাঙ্ক আছে। আবেশকের আবেশাঙ্ক থাকে, রোধকের রোধ থাকে, এবং ক্যাপাসিটরের থাকে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। এখন সেই যে আবেশকের একটা নির্দিষ্ট পরিমাণ আবেশাঙ্ক আছে। এই আবেশাঙ্কগুলো মাপা যায়, বিভিন্ন মিটার ব্যবহার করে সেই আবেশাঙ্কগুলো মাপা যায়। আমরা ইতিমধ্যে এই যে একটা ব্যালাস্ট, সেই ব্যালাস্টের যে আবেশাঙ্ক, সেই আবেশাঙ্কের মান বের করেছি। এটার মান হলো 1.1 হেনরি। কিন্তু আমরা যদি এই কুণ্ডলীগুলো ব্যবহার করতাম, সেই কুণ্ডলীতেও কিন্তু আমরা অলরেডি একটা মিটারের সাহায্যে এটার আবেশাঙ্কের মান বের করে রেখেছি, এবং তার মান হলো 0.15 মিলি হেনরি। এছাড়া বাজারে যে ধরনের আবেশকগুলো পাওয়া যায়, সেই আবেশকগুলোর গায়ে এগুলার মান লেখা থাকে যে কোনটার মান কত। তো ঠিক আছে, এটা হচ্ছে আবেশক। তারপরে আমাদেরকে দেখতে হবে কি ধারক। তো ধারক অনেক প্রকারের হতে পারে, আমরা অনেক ধরনের ধারককে পেয়ে থাকি বাস্তবে। তো এই যে এইগুলো হচ্ছে ধারক, বা এটাকে আমরা বলি ক্যাপাসিটর। আপনারা সবাই জানেন যে আপনাদের বাসা বাড়িতে যে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করা হয়, পাখা ব্যবহার করা হয়, সেখানেও কিন্তু ক্যাপাসিটর থাকে। তো এইগুলো খুবই ক্ষুদ্র মানের ক্যাপাসিটর, এবং এগুলো হলো আপনার পোলার ক্যাপাসিটর, অর্থাৎ এটার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো অংশ আছে। বাট আমাদের এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে একটা নন পোলার ধারক। নন পোলার ধারকগুলো অনেক ধরনের হতে পারে। যেমন এটা একটা নন পোলার ধারক, কারণ এটার কোনো পজিটিভ নেগেটিভ নাই। এইটা একটা নন পোলার ধারক। তাছাড়া আরও নন পোলার ধারক আছে, যেমন এটাও এক ধরনের নন পোলার ধারক। এবং আমি যতটুকু জানি যে এই ধারকগুলো ভালো হয় এবং এগুলোর মান ভালো থাকে। তো আমরা এইটাকে আমি বর্তমানে ব্যবহার করব। এটা একটা ধারক, এবং এটার ধারকত্ব অনেক কম। কত আমি এখন বলছি না, কারণ আমি মিটারের সাহায্যে এটা মাপবো, মেপে দেখবো যে আসলে এটা ধারকত্বের মান কত। তো ঠিক আছে, আমরা এই যে ধারকটা ব্যবহার করব। এই ব্যালাস্ট মানে হচ্ছে যে এটা একটা আবেশক, ধারক, এবং আমি আরেকটা জিনিস ব্যবহার করবো, সেটা হচ্ছে রোধক। এখন রোধ কোত্থেকে বের করবো? আমরা জানি যে এগুলোকে আমরা বলি রোধক। এগুলোর নির্দিষ্ট মানের রোধ থাকে, এবং এগুলোর কত মানের রোধ আছে তার গায়ের মধ্যে যে বিভিন্ন কালার দেওয়া থাকে, কালারের যে একটা পট্টি লাগানো থাকে, সেই পট্টিগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই রোধের মান কত। যেমন আমি এখন দেখে বলতে পারবো যে এই রোধকের মান হলো 1000 ওহম। কীভাবে বের করতে হয় সেটা কালার কোড নিয়ে আমি আরেকটা ভিডিও করবো, এবং তখন আপনারা সেটা দেখতে পারবেন। তবে যে এখান থেকে একটা রোধক নিয়ে নিলাম, সেই রোধকের মান হবে 1000 ওহম। তাহলে এই যে আমরা এই তিনটা বিষয় এখানে আমরা দেখলাম কী কী আছে আমার কাছে। একটা আবেশক, এটাকে বলবো রোধক, আর এটাকে বলবো ক্যাপাসিটর। এই তিনটা বিষয় যেন আমাকে একটা ব্রেডবোর্ড ব্যবহার করতে হবে। ওকে, এই জিনিসটার নাম হলো ব্রেডবোর্ড। তারপরে ব্যবহার করতে হবে একটা সিগন্যাল জেনারেটর। এই যে দেখেন, এটাকে আমরা বলি সিগন্যাল জেনারেটর। এখান থেকে আমি বিভিন্ন কম্পাঙ্কের সিগন্যাল পেয়ে থাকি। আমি এখানে রাখলাম, এটা ভ্যালু হয়েছে 15 ইন্টু এখানে এটা হচ্ছে গুণক। যেমন এখন আমি কোথার মধ্যে রাখলাম, এখন আমি এই অংশটা রাখছে ইন্টু 1। তার মানে এখানে যা আছে তাকে আপনি 1 দিয়ে গুণ করবেন। তার মানে 15 ইন্টু 1 15। অর্থাৎ এখন আমার এখান থেকে যে আউটপুট ফ্রিকোয়েন্সি পাবো, যে কারেন্টটা পাবো, সেই কারেন্টের ফ্রিকোয়েন্সি হবে 15 হার্টজ।
কারণ ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ। তো অনুরূপভাবে আমি যদি এটাকে 1-এর পরিবর্তে 10 ব্যবহার করি, তার মানে এখন হবে 15 × 10। 15 × 10 মানে হলো 150। আমি যদি এটাকে এখানে দিই, এই যে এখানে আছে 20 আর এখানে আছে 10, 20 × 10 মানে 200। এভাবে আমরা বিভিন্ন মানের ফ্রিকোয়েন্সি সম্বলিত কারেন্ট এখান থেকে আমরা পেতে পারি। আর আমরা জানি যে কারেন্টের ফ্রিকোয়েন্সি থাকে সেই কারেন্টটাকে আমরা বলি এসি কারেন্ট, আর যে কারেন্টে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না আমরা সেটাকে বলি ডিসি কারেন্ট। তার মানে বোঝা যাচ্ছে এই সিগন্যাল জেনারেটর থেকে আমি মূলত এসি কারেন্টকে ইনপুট করব, এসি কারেন্টকে আমি আউটপুট করব। তো আমরা সেই বিষয়গুলো দেখবো যে এটা ভালো আছে কিনা, আমরা সব প্রত্যেকটা বিষয় মেপে তারপর আমরা কাজ করব। ওকে, প্রথমে আমি দেখে নিই যে আমাদের সংযোগ বর্তনীটা কীরকম হবে, মানে আমরা কীরকম বর্তনী দিয়ে আমরা এই প্রথমে এলসিআর শ্রেণীটা আমি প্রথমে করব, তারপরে হচ্ছে সমান্তরাল অংশটা আমি পরে করব। তাহলে আমরা দেখি এই বর্তনীটা কীরকম হবে এলসিআর শ্রেণীর জন্য এবং কেন কী হবে আমি সে বিষয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। এলসিআর শ্রেণী বর্তনী। ওকে, এলসিআর শ্রেণী বর্তনীর হলো যে এখানে আবেশক, ধারক এবং রোধক সবাই শ্রেণীতে থাকবে। তো সেটা কিভাবে থাকবে, আমি সেই বর্তনীটা কীরকম হবে আমরা সবাই একটু দেখি। সেই বর্তনীটা হবে এরকম। প্রথমে একটা সিগন্যাল জেনারেটর থাকবে, ওই সিগন্যাল জেনারেটর থেকে প্রথমে সিগন্যালটা আসবে একটা আবেশকের মধ্যে দিয়ে যাবে। এটা হলো আবেশক। এই আবেশকের পাশে থাকবে, এটা হচ্ছে আবেশক, আবেশকের পরে থাকবে একটা ক্যাপাসিটর, ক্যাপাসিটরের পরে থাকবে একটা রোধক এবং সবশেষে এইগুলোকে এনে ওই রোধকের অপর প্রান্ত এসে আবার কী হবে, ওই যে সিগন্যাল জেনারেটরের সাথে মিশে যাবে। আমরা এখান থেকে আউটপুট নেব হলো রোধের দুই প্রান্তে। রোধের দুই প্রান্তে আমরা বি আউট নির্ণয় করব, মানে আউটপুট ভোল্টেজ নির্ণয় করব। তো আমরা জানি আবেশক, ধারক, রোধক এদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। এদের প্রত্যেকেরই নির্দিষ্ট পরিমাণ বাধা বা রোধ আছে। আবেশক বিদ্যুৎ প্রবাহে একটা বাধা দেয়, ধারক বিদ্যুৎ প্রবাহে বাধা দেয় এবং রোধকও বাধা দেয়। আমরা জানি আবেশকের মধ্যে দিয়ে ডিসি কারেন্ট, অর্থাৎ যার ফ্রিকোয়েন্সি 0, সে খুব সহজে চলে যেতে পারে, কিন্তু এসি কারেন্টগুলো যাওয়ার সময় সে বাধাপ্রাপ্ত হয়। আবেশীয় প্রতিঘাত, আবেশীয় প্রতিঘাত ইকুয়াল টু হবে 2πfL। 2π এটা হলো একটা ধ্রুবক, আর এল মানে হচ্ছে আবেশক, আবেশাঙ্ক, আর এফ হলো ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। তাহলে আমরা দেখতেছি যদি কম্পাঙ্ক 0 হতো, ইফ এফ ইকুয়াল টু 0 দেন এক্সএল ইকুয়াল টু মাস্ট বি 0, যেহেতু কারণ 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়। তার মানে ডিসি কারেন্টের ক্ষেত্রে আবেশকগুলো কোনো বাধা দিবে না, নিশ্চিন্তে যেতে দেবে। কিন্তু যে মাত্র ফ্রিকোয়েন্সি বাড়ানো শুরু হলো, এফের মান যত বাড়বে সেই ধারকীয় আবেশীয় প্রতিঘাত কিন্তু তত বেশি বাড়বে, তত বৃদ্ধি পাবে। ঠিক আছে কিনা? তাহলে এই যে আমরা ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়াতে থাকবো, এর অর্থ হলো আবেশকের যে প্রতিঘাত বা বিদ্যুৎ প্রবাহে আবেশক যে বাধা দেয় সেই বাধার মান ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। একইভাবে আমরা যদি ক্যাপাসিটরের অংশে ফিরে যাই, ক্যাপাসিটরের যে প্রতিঘাত এটাকে আমরা বলি ধারকীয় প্রতিঘাত। ধারকীয় প্রতিঘাতটা হবে 1/2πfc, 1/2πfc। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যদি f ইকুয়াল টু 0 হয় তাহলে xc ইকুয়াল টু, যেহেতু 0টা নিচে আছে, 0কে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সে ভাগফল হয় অসীম। তার মানে আমরা বলতে পারি ধারক ডিসি কারেন্টের ক্ষেত্রে অসীম পরিমাণ বাধা দেয়, অর্থাৎ তার মধ্যে দিয়ে কারেন্টকে যেতে দেয় না।
অসীম পরিমাণ বাধা মানে অর্থ হলো খোলা বর্তনী বা ওপেন সার্কিট। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে ডিসি কারেন্ট এর ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যেতে পারে না। তো দেখি এই ফ্রিকোয়েন্সির মান এফের মান আমি যত বেশি বাড়াতে থাকব, ইনক্রিজ করতে থাকব, এক্স সি এর মান তত বেশি লো হইতে থাকবে। এফ বাড়াতে থাকবো, এক্স সি এর মান কী হইতে থাকবে? কমতে থাকবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে যখনই এফ বাড়ানোর চেষ্টা করব তখন এক্স এল এর মান বাড়তে থাকবে এবং এক্স সি এর মান কমতে থাকবে। বাট যে একটা রোধক ব্যবহার করা হয়েছে আর তার যে বাধা সেটার মান কিন্তু কখনো পরিবর্তন হবে না। তাহলে এই একটা সার্কিট এলসিআর তার মধ্যে দিয়ে যখন একটা এসি কারেন্ট যাওয়ার চেষ্টা করে তখন সে 3 জায়গায় বাধাপ্রাপ্ত হয় এবং যার মান ফ্রিকোয়েন্সির উপর, কম্পাঙ্কের উপর নির্ভরশীল। কম্পাঙ্ক বাড়ার সাথে সাথে এই বাধার পরিমাণ আমরা দেখতে পাই আবেশকের ক্ষেত্রে বৃদ্ধি পায়, ক্যাপাসিটরের ক্ষেত্রে হ্রাস পায় এবং রোধকের ক্ষেত্রে সেটা অপরিবর্তিত থাকে। ফলে টোটাল যে সম্মিলিত একটা বাধা, আমরা সেই সম্মিলিত বাধাকে বলি ইম্পিডেন্স, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। সেই ইম্পিডেন্স এক্স এল প্লাস এক্স সি প্লাস আর এটা এমনভাবে সন্নিবেশিত হয় যে প্রথম দিকে আবেশকের রোধ অল্প বাড়ে কিন্তু ধারকের রোধ দ্রুত কমে। ফলে টোটাল ইম্পিডেন্সটাই কিন্তু প্রথমের চেয়ে প্রথম দিকে কমতে থাকে। ফলে বিদ্যুৎ প্রবাহ বাড়তে থাকে। প্রথম দিকে টোটাল ইম্পিডেন্স কমতে থাকে, ফলে বিদ্যুৎ প্রবাহ বাড়তে থাকে। আর বিদ্যুৎ প্রবাহ যখন বাড়বে তখন আমরা রোধের দুই প্রান্তে যে আমরা বি আউট বের করি বা আউটপুট ভোল্টেজ নির্ণয় করি, সেই আমরা জানি আউটপুট ভোল্টেজ বি ইকুয়াল টু হবে আই আর, বি আউট ইকুয়াল টু আই আর। যেহেতু টোটাল ইম্পিডেন্স বা টোটাল বাধা কমতে থাকে, ফলে আয়ের মান বাড়তে থাকে। এই আয়ের মান বাড়তে থাকার কারণে তা আর এর সাথে গুণ হয়ে, যেহেতু আর ফিক্সড, আর এর সাথে গুণ হয়ে বি এর মানও আস্তে আস্তে বাড়তে থাকে। ফলে আমরা যদি গ্রাফ পেপারে একটা গ্রাফ দাঁড় করাই তাহলে আমরা এই দিকে দেব ফ্রিকোয়েন্সি আর এই দিকে দেব আমরা বি আউট। তখন আমাদের যে গ্রাফের চিত্রটা হবে এইরকম, যে সে প্রথম দিকে উপরের দিকে উঠতেছে, হয়তো বা সরাসরি এরকম হবে না, এরকম থাকবে বা একটু বেশি খারাপ হবে, এরকমভাবে সে উপরের দিকে উঠবে। তো একটা নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সির জন্য তার মান সর্বোচ্চ হবে। এরপরে ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরে আবার সে নিচের দিকে ফল করতে থাকবে। তাহলে আমরা অনুনাদ কম্পাঙ্ক বলতে বুঝবো এটি এমন একটা কম্পাঙ্ক যে কম্পাঙ্কে টোটাল ইম্পিডেন্স সবচেয়ে কম হয়, অথবা যে কম্পাঙ্কের কারণে বিদ্যুৎ প্রবাহ সবচেয়ে বেশি হয়, তাকেই আমরা বলবো কি অনুনাদ কম্পাঙ্ক। কোন ক্ষেত্রে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, এলসিআর এর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে অনুনাদ কম্পাঙ্ক। তো এটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। এই যে অনুনাদ কম্পাঙ্ক, সেটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারবো। এক হলো থিওরিটিক্যালভাবে। কীভাবে? যে থিওরিটিক্যালি যে অনুনাদি কম্পাঙ্ক এফ নট ইকুয়াল টু 1/2π√LC। ওকে, এগুলো কিন্তু বিভিন্ন ক্যালকুলেশন করার পরে আমরা এখানে এসে পৌঁছি।
হ্যাঁ, অনুনাদি কম্পাঙ্ক 1/2π/L/C। এখন যদি আমি মানগুলো বসাই 1/2π1416 ইন্টু √/LC। এখন আমি এইখানে যে আবেশকটা ব্যবহার করব সেই আবেশকের আবেশাঙ্ক হলো 1.1 হেনরি। তাহলে আমি এটাকে লিখবো এল এর পরিবর্তে লিখবো 1.1 ইন্টু, আর এখানে আছে একটা কি সি, ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত? ওকে, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত সেটা আমি ম্যাপে বলবো, তারপরে আমরা এখানে দেখাবো। দেখি ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত। এই যে আমার কাছে একটা মিটার আছে, এটাকে আমরা বলি মাল্টিমিটার। এটাকে আমরা কি বলি? মাল্টিমিটার। এই মাল্টিমিটার দিয়ে আমরা অনেক কিছু পরিমাপ করতে পারি। তার মধ্যে যদি আমি সেটাকে এইখানে রাখি তখন আমি সেটা দিয়ে ক্যাপাসিটেন্সও মাপতে পারি। এই যে একটা অংশ, এই যে একটা সিম্বল, সেটা হচ্ছে ক্যাপাসিটরের সিম্বল। তো যদি আমি ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স মাপতে চাই, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স মাপতে চাই, ধারকত্ব মাপতে চাই, তাহলে প্রথমেই আমাকে এটাকে ঘুরিয়ে অন করতে হবে এবং সেটাকে ওই বরাবর নিয়ে যেতে হবে। হ্যাঁ, নিয়ে গেলাম। তারপর এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে যে আমি আসলে কি পরিমাপ করতে চাই। আমি এই যে এখানে লেখা আছে মেগা ওহম, তার মানে এখন আমি এই মিটার দিয়ে ওহম মাপতে পারবো, রোধ মাপতে পারবো, কিন্তু আমি তো রোধ মাপতে চাই না, আমি চাই ক্যাপাসিটেন্স মাপতে। তো সেজন্য আমাকে এই সিলেক্ট বাটনটা চেপে আমাকে ওটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এখনও ওহমে এসে গেছে। এই তো এখানে লেখা আছে NF, দ্যাট মিনস ন্যানো ফ্যারাড। আমরা জানি ক্যাপাসিটেন্সের একক হয়েছে ফ্যারাড। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এখন এই মিটারটা দিয়ে ক্যাপাসিটর মাপার মতো পরিবেশ তৈরি হয়েছে। আমি এখন এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স পরিমাপ করব। আদৌ কি এই ক্যাপাসিটরটা ভালো আছে নাকি আমরা সেগুলো যাচাই করে তারপর সেটাকে আমরা পরীক্ষায় ব্যবহার করব। ঠিক আছে? তো সেজন্য আমরা প্রথমে এটার ক্যাপাসিটেন্স পরীক্ষা করব। আমি এই ক্যাপাসিটরের দুই প্রান্তে দুইটা প্রান্ত যদি পাশে রাখি তাহলে আমি দেখছি এখানে আমার মিটারে এটার মান আসছে 115.3 ন্যানোফ্যারাড, 115.3 ন্যানোফ্যারাড। ওকে, তাহলে আমরা এখন দেখব 115.3 ন্যানোফ্যারাড। ওকে, আমি এই ভ্যালুটাকে এখানে লিখে দেব 115 ইন্টু ন্যানোফ্যারাড, যেহেতু সেজন্য 10⁻⁹। এখন আমরা হিসাব করব যে এইটুকু সমান কত, সেটা আমরা হিসাব করব ক্যালকুলেটরের সাহায্য নিয়ে। আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, সেজন্য আমি এটা বের করতে পারছি না। তো আমরা থিওরিটিক্যালি নির্ণয় করব এইভাবে যে এইটা হবে থিওরিটিক্যালি যে এই কম্পাঙ্কের মধ্যে অনুনাদ কম্পাঙ্ক হবে, মানে এটা হবে অনুনাদি কম্পাঙ্ক। কিন্তু প্র্যাকটিক্যালি আমি সেটা দেখব এইভাবে। আমি একটা গ্রাফ পেপার অঙ্কন করব, সেই গ্রাফ পেপারে আমরা যে ভ্যালুগুলো পাবো সেগুলো হবে এরকম একটা ভ্যালু, এরকম একটা শেপ ধারণ করবে, এবং শেপ থেকে এই যে সর্বোচ্চ ভ্যালু যেটা আছে সেখান থেকে আমি নিচের দিকে একটা রেখা টানবো, এবং এই সর্বোচ্চ ভ্যালুর সাথে অ্যাসোসিয়েট যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিটাকেই আমি অনুনাদ কম্পাঙ্ক বলবো। দ্যাট মিন্স এটা যদি 0 হয়, এটা সাপোজ আমি দিলাম 100, 200, 300, 400 এরকমভাবে আমি দেব। তারপর নির্দিষ্ট কম্পাঙ্কের সাথে যেটা মানে মার্ক হবে আমি সেটাকেই অনুনাদ কম্পাঙ্ক বলবো। তাহলে এই হলো মূলত বিষয়। আমরা এখন সেগুলোকে মানে প্র্যাকটিক্যালি আমি সেটাকে ব্রেডবোর্ডে স্থাপন করে কাজটা করে দেখাচ্ছি। তো আমরা সেজন্য প্রথমে এই বোর্ডটার নাম হলো ব্রেডবোর্ড। কিবোর্ড ব্রেডবোর্ড। তো ব্রেডবোর্ডে সংযোগ দিব, সেজন্য আমাদেরকে ওই সার্কিটটাকে ফলো করতে হবে। আমি যে প্রথমে একটা সার্কিট এঁকেছিলাম, হ্যাঁ, আমাদেরকে এই সার্কিটটাকে ফলো করতে হবে। ঠিক আছে? তো এই সার্কিটটাকে ফলো করার জন্য আমরা এই যে আবেশক, ক্যাপাসিটর এবং ধারক, এই তিনটাকে, আবেশক, ধারক, রোধক, এই তিনটাকে পাশাপাশি এনে
এইভাবে সংযোগ দিয়ে দিব। ওকে, এই যে আমার এটা আছে একটা নাম কি, এটার নাম হলো আবেশক। এখন আবেশককে তো আমি যে এখানে যে দুটো পোর্ট আছে এই দুটো পোর্টের সাহায্যে আমি সরাসরি সংযোগ দিতে পারছি না, বাট না পারলেও আমি সেটা ভিন্ন উপায়ে সংযোগ দেব। তো ঠিক আছে, এখন আমরা যেটা দেখব, প্রথমে আমরা শুরু করব এখান থেকে, ওই সিগন্যাল জেনারেটর থেকে একটা সিগন্যাল জেনারেটরের একটি প্রান্ত, যে কোনো প্রান্ত হোক, পজিটিভ নেগেটিভ নাই, আমরা জানি এসি কারেন্টের কোনো পজিটিভ নেগেটিভ থাকে না, সেজন্য সিগন্যাল জেনারেটরের যে কোনো একটি প্রান্ত এসে আবেশকে লাগবে, আবেশকের সাথে সংযুক্ত হবে। ওকে, এই যে এই কেবলের সাহায্যে আমি সিগন্যাল জেনারেটর থেকে সিগন্যালগুলোকে বের করে নিয়ে আসবো, এনে এখানে কানেকশন দেব। তো আমি দেখি কীভাবে সেগুলো আমি সিগন্যাল জেনারেটরের সাথে লাগাতে পারি। ওই যে সিগন্যাল জেনারেটরের আমি এই প্রান্তটা এখানে দিলাম, আর এইটাকে দেব এখানে। হ্যাঁ, ওকে, এই দুটোকে আমি সংযুক্ত করলাম। তারপরে কী কাজ হবে, তারপরে যে সিগন্যাল জেনারেটরের যে তারটা কেবলটা আছে, সেই কেবলটাকে এনে এর একটা প্রান্তকে আমি দেব ব্যালাস্টের সাথে লাগাবো। সিগন্যাল জেনারেটরের এক প্রান্তকে এনে আমি ব্যালাস্টের সাথে লাগাবো। এই যে ব্যালাস্ট যে কোনো একটা প্রান্তের সাথে লাগালে হবে। সাপোজ আমি এখানে নেগেটিভের সাথে লাগালাম, কোনো সমস্যা নেই, কালো প্রান্তের সাথে লাগালাম। আমার মনে রাখতে হবে যে এই ব্যালাস্ট বা ক্যাপাসিটি আবেশকের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ নাই, রোধের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ নাই, বা ধারকের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ নাই, যে কোনো প্রান্তে সংযোগ দিলেই হবে। তো এই যে আমি একটা ব্যালাস্ট সংযুক্ত করলাম, তারপরে কি সংযুক্ত করব, তারপর ব্যালাস্টের অপর প্রান্তের সাথে সংযুক্ত করব আমি একটা ধারক। এই যে দেখো, মানে আবেশক, এই যে আবেশক, হ্যাঁ, আবেশকের অপর প্রান্তের সাথে লাগাবো ক্যাপাসিটর। ওকে, এই যে আবেশকের অপর প্রান্ত মনে করলাম এটার সাথে আমি একটা ক্যাপাসিটর আমি এভাবে সংযুক্ত করে দেব। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি এটাকে এখানে বেঁধে দিতে পারতাম, কিন্তু বেঁধে দিলে তো জিনিসটা ঠিক কেমন হয়ে যাবে। আমি সেজন্য চাচ্ছি যে এখানে একটা এই কেবল, মানে একটা ক্লিপ দিয়ে আমি এটাকে কানেক্টেড করে দেবো। ওই তো আমি একটা ক্লিপ, এগুলো এটা ক্লিপ নিলাম, এই ক্লিপের সাহায্যে আমি এই ক্যাপাসিটরের এক প্রান্তের সাথে লাগিয়ে দিলাম। ঠিক আছে, ক্যাপাসিটরের অপর প্রান্তের সাথে কী লাগবে, ক্যাপাসিটরের অপর প্রান্তের সাথে একটা রোধক। তো আমি এখানে একটা রোধক রেখেছিলাম 1000, এই যে আমি যে রোধকটা ব্যবহার করবো সেটা হচ্ছে 1000 ওহম। সবাই কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, ওই তো আমরা এই যে ক্যাপাসিটরে যে এই প্রান্ত যেখানে লেগে আছে তার পাশ থেকেই এই যে এটা রোধটাকে এখানে লাগিয়ে নেব। হ্যাঁ, লাগিয়ে এটাকে রোধকে এখানে এনে লাগিয়ে দিলাম, যে কোনো একটা জায়গায় লাগালে হবে, এটা কোনো ফ্যাক্টর না। তারপর এবং রোধকের অপর প্রান্ত থেকে সেটা চলে গেছে সিগন্যাল জেনারেটরে। দেখো, রোধের অপর প্রান্ত থেকে, হ্যাঁ, রোধের অপর প্রান্ত ঘুরে সেটা চলে গেছে সিগন্যাল জেনারেটরে। তার মানে আমার সিগন্যাল জেনারেটরে যা একটা প্রান্ত আছে সেই প্রান্তটা কেনে রোধের দুই প্রান্তে লাগিয়ে দেব। তাহলে কিন্তু আমার সংযোগ শেষ হয়ে গেছে, আমার কিন্তু সংযোগ এখানে শেষ। দেখো, অতি সংক্ষিপ্ত একটা সংযোগ, খুবই ক্ষুদ্র। আমি জাস্ট সিগন্যাল জেনারেটর আনলাম, এই যে, হ্যাঁ, সিগন্যাল জেনারেটরের এক প্রান্তকে এনে ব্যালাস্টের এক প্রান্তে লাগালাম, ব্যালাস্টের অপর প্রান্ত নিয়ে আমি ব্যালাস্টের অপর প্রান্তটাকে আমি এনে লাগালাম একটা ক্যাপাসিটরের সাথে, ক্যাপাসিটরের অপর প্রান্তকে এনে দিলাম একটা রোধের সাথে, রোধের অপর প্রান্ত চলে গেছে কোথায়, ওই যে সিগন্যাল জেনারেটরে। ঠিক আছে, খুবই সংক্ষিপ্ত, খুবই সুন্দর একটা সংযোগ। এখন আমি রিডিং নেব। রিডিং নিতে গেলে আমাকে পার্টগুলো নিতে হবে কোথা থেকে, আমাকে আউটপুট ভোল্টেজ নিতে হবে কিন্তু ওই রোধের দুই প্রান্তে। তো আমি আউটপুট ভোল্টেজ নেব এই মাল্টিমিটার দিয়ে, কি দিয়ে, এই যে মাল্টিমিটারটা দিয়ে আমি আউটপুট ভোল্টেজ নেব।
তো মাল্টিমিটার দিয়ে আমি যেহেতু আউটপুটে ভোল্টেজ নেব, তাহলে আমাকে সেটাকে আবার রেডি করতে হবে, কারণ আমি তো এখন এটা দিয়ে কী মাপবো, আমি এখন এটা দিয়ে ভোল্টেজ মাপবো। আমি সেজন্য এটাকে ভোল্ট মিটারের মধ্যে এনে দিলাম। প্রথমে এটাকে আমি ভোল্ট মিটারের মধ্যে রাখলাম, এখন ভোল্ট মাপার জন্য সে উপযুক্ত হয়েছে। কিন্তু এখানে সে যেটা দেখাচ্ছে যে এই ভোল্টেজটা এসি না ডিসি সে ডিফাইন করতে পারছে না। এখন আমাকে সেটা ডিফাইন করে দিতে হবে যে আমি এর মাধ্যমে বর্তমানে এসি ভোল্টেজ মাপতে চাচ্ছি। আমি সেজন্য এখানে একটা সিগন্যাল দেব। হ্যাঁ, এই যে এখন লেখা একটা সিগন্যাল এসেছে যে ডেউয়ের মতো আসছে, এটা মানে হচ্ছে এসি সিগন্যাল বা এসি সাইন, এসি সংকেত। তো এখন এ পাশে লেখা হচ্ছে ভোল্ট, তার মানে কি সে বোঝা যাচ্ছে যে এখন আমি এর সাহায্যে এসি ভোল্ট মাপতে পারবো। তো হ্যাঁ, মিটার রেডি এসি ভোল্ট মাপার জন্য। এখন এই মিটারকে আমার সংযুক্ত করতে হবে। এই যে দেখা এই বর্তনী থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিটারটাকে সংযুক্ত করতে হবে রোধের দুই প্রান্তে। তো মিটারটাকে আমি রোধের দুই প্রান্তে কীভাবে সংযুক্ত করব? হ্যাঁ, কেউ ইচ্ছা করলে ধরে রেখে পারবে, কেউ যদি ইচ্ছা করে যে আমি মিটারটাকে এই রোদের দুই প্রান্তে ধরে রাখবো, তাহলে পারবে। তবে আমি তো এখানে আসলে এক হাতে সব কিছু করা সম্ভব না, সেই জন্য আমি আরেকটা ক্লিপের সহায়তা নেব। এই যে এক ধরনের ক্লিপ, আমি ক্লিপ দিয়ে সেগুলোকে লাগিয়ে দেব। এই যে ক্লিপ দিয়ে আমি লাগিয়ে দেবো। কীভাবে লাগিয়ে দেবো দেখি। যেমন আমি এটার মধ্যে একটা এই প্রান্তে একটা ক্লিপ লাগালাম, হ্যাঁ, এই প্রান্তে একটা ক্লিপ লাগাবো। ওই যে আমি এই প্রান্তে একটা ক্লিপ লাগালাম। তারপরে এই দুটো অংশকে আমি একটু দূরে রেখে দিয়ে আমি ওই ক্লিপের যে অপর অংশগুলো আছে, মানে বিপরীত পার্শ্বের অংশগুলোকে আমি এনে এই রোধের দুই প্রান্তে লাগিয়ে দিলাম। জাস্ট আমি একটা ক্লিপের সাহায্য নিলাম, ঠিক আছে। এখন আমি মনে করি আমাদের যন্ত্রপাতি, আমাদের পরীক্ষা একবারে প্রস্তুত, আমরা পরীক্ষণের জন্য প্রস্তুত। এখন আমি সেজন্য কী করতে হবে, প্রথমে আমার কম্পিউটার এইটাকে চালু দিতে হবে, অন করতে হবে। না, কারেন্ট আসে নাই, কারণ হয়েছে আমি মেন সুইচটা অফ করে রেখেছি। এখন আমি মেন সুইচ অন করে দিলাম। এখন আমি এটা দেব, এই যে আমাদের পাওয়ার সাপ্লাই মানে সিগন্যাল জেনারেটর রেডি হয়েছে, কারণ তার মধ্যে যে একটা বাতি ছিল, এই যে একটা সিগন্যাল লাইট ছিল, সেটা জ্বলে উঠেছে। এখন কি হবে, প্রথমে আমরা 100 ফ্রিকোয়েন্সি থেকে মূলত 100 হার্টজের যে বিদ্যুৎ বা ইনপুট ভোল্টেজ, সেটাকে আমি এখান থেকে আউটপুট ভোল্টেজ, বাট সে আমার এখানে এসে ইনপুট হবে, আমি ওটাকে 100 হার্টজে রেখে দিয়েছি। কীভাবে, এই যে এখানে আছে 10, এখানে আছে 10, আর এখানে আছে 10, তো 10 × 10 দ্যাট মিন্স 100। আমি 100 হার্টজ বা 100 হার্টজের একটা এসি সিগন্যালকে আমি ইনপুট হিসেবে এখানে দিয়েছি, আউটপুটকে নিয়ে ইনপুট হিসেবে করেছি। এবং সেখানে আমি ওই যে আমার ভোল্ট মিটারে এটা রিডিং কত দেখছি, এটা আমি এখন একটু এভাবে পাশাপাশি রেখেব, যাতে সবাই আমরা এটা দেখতে পারি। ওকে, হ্যাঁ, তো ঠিক আছে। আমরা এখন কি দেখব যে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে যেহেতু রোধ কমবে, তার মানে বিদ্যুৎ প্রবাহ বাড়বে। এটা হয় কি না, তাহলে কিন্তু বোঝা যাবে যে যন্ত্রের সংযোগটা ঠিক আছে কিনা। ফ্রিকোয়েন্সি বাড়বে, বিদ্যুৎ প্রবাহ বাড়বে, ফলে আউটপুট ভোল্টেজও বাড়বে। হ্যাঁ, আমরা এটা একটু দেখব। এই যে আমি ফ্রিকোয়েন্সি বাড়ালাম, আউটপুট ভোল্টেজ কিন্তু বাড়ছে। এটা মূল কারণ হলো ফ্রিকোয়েন্সি বৃদ্ধির সাথে সাথে টোটালি ইম্পিডেন্স হ্রাস পাচ্ছে। ইম্পিডেন্স হ্রাস পাওয়ার কারণে বিদ্যুৎ প্রবাহ বেড়ে যাচ্ছে, আর সেই বর্ধিত বিদ্যুৎ প্রবাহ গিয়ে রোধের অ্যাক্রসে অধিক পরিমাণ বিভব পতন ঘটাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে জানতে হলে আমার সাথে থাকতে হবে এবং আরও বেশি সূক্ষ্মভাবে এই বিষয়গুলোকে রিয়েলাইজ করতে হবে। আমরা এখানে কি দেখলাম, এখন ফ্রিকোয়েন্সি আছে প্রায় 300 হার্টজ, ফ্রিকোয়েন্সি আছে 300 হার্টজ, এবং আমার আউটপুট ভোল্টেজ হলো 1.66 ভোল্ট। আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে আরেকটু বাড়াই, মানে 400-র মতো করি, তাও কিন্তু আমাদের ভোল্টেজ বাড়তেছে, দেখতেছি আমরা ভোল্টেজ বাড়তেছে। আমি ফ্রিকোয়েন্সি আরও বাড়ালাম এবং ভোল্টেজ কিন্তু আরও বাড়তেছে। তার মানে আমরা এখনও কিন্তু ওই অনুনাদি ফ্রিকোয়েন্সিতে যাই নাই,
বা আমার মনে হচ্ছে যে এই মাত্র আমরা ওর মধ্যে ফ্রিকোয়েন্সি টাচ করছি। কিভাবে? এই যে আমার এখানে ফ্রিকোয়েন্সি আছে হলো 40, 450-এর চেয়ে একটু কম, কারণ এই যে 400 আমাকে এগুলো বুঝতে হবে। 40 থেকে 50 এর গড়ের মধ্যে কয়টা, মাঝখানে কয়টা অংশ আছে? 3টা অংশ। তার মানে প্রথমটা হচ্ছে 425, 450, 475 এবং 500। তাহলে আমি যখন এইখানে এনে দিলাম 425-এ আমার রিডিং পাচ্ছি 2.712। আমি যদি আরেকটু বাড়াই, ফ্রিকোয়েন্সি 712 ছিল, এখন কিন্তু আরেকটু বেড়েছে। আরেকটু যদি বাড়াই 723, এখনও বাড়তেছে। অল্প একটু বাড়লাম, এখন কিন্তু কমে যাচ্ছে। তার মানে এই যে বুঝতে পারছি যে আমরা আমাদের যে সিগন্যালটা সেটা 425 বা 430-এর দিকে গিয়া 430-এর দিকে সবচেয়ে বেশি মানে উন্নত কম্পাঙ্ক হিসেবে প্রাপ্ত হয়েছে। এরপরে যদি আমি কম্পাঙ্ক আরেকটু বাড়াই, এখন কিন্তু কমে যাচ্ছে। যেমন এখন আছে 450, বাট এখন আমার রিডিং কিন্তু 2.69, যেটা 2.72 পর্যন্ত ছিল, তা থেকে ফল করেছে। আমি এরপরে ফ্রিকোয়েন্সি আরও বাড়াবো, আউটপুট ভোল্টেজ কিন্তু আরও ফল করবে। এই যে এখন আমি ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, আউটপুট ভোল্টেজ কিন্তু ফল করতেছে। ঠিক আছে? তার মানে কি, আমরা প্রথম দিকে ফ্রিকোয়েন্সি বাড়িয়েছিলাম, তখন আউটপুট ভোল্টেজ আস্তে আস্তে রাইজ করছিল, বেড়েছিল। পরে একটা নির্দিষ্ট মানে গিয়ে মানে সেটা 430-এর মতো হবে, গিয়ে সর্বোচ্চ মান প্রাপ্ত হয়েছে। তারপরে যখন আমি আবারও ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, তখন কিন্তু সে আবারও ফল ডাউন করছে। তো এই বিষয়গুলোই কিন্তু মূলত আমরা এই এখন গ্রাফের মানে আমাদের একটা চার্ট আছে, সেই চার্টের মধ্যে আমরা লিখে তারপর সেগুলোকে গ্রাফে বসাবো, এবং গ্রাফ থেকে আমরা ওই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটাকে নির্ণয় করব। ওকে, গ্রাফ থেকে আমরা যা পাবো তা মূলত আমরা এখান থেকে পেয়ে গেছি যে আমরা এখানে দেখেছি কি, যে সর্বোচ্চ হাইস্ট ফ্রিকোয়েন্সি আসে 400, সাপোজ আমি এটা ধরলাম 435 হার্জ। 435 হার্জে আমরা সর্বোচ্চ আউটপুট ভোল্টেজ পেয়ে থাকি। এটা হলো আমাদের প্র্যাকটিক্যাল ভ্যালু। আর থিওরিটিক্যাল ভ্যালু কত ছিল? থিওরিটিক্যাল ভ্যালু ছিল ওই যে ওইটা আমি যেটা নির্ণয় করে রেখেছিলাম, থিওরিটিক্যাল ভ্যালু ছিল এটা এইখান থেকে কিন্তু আমাদের থিওরিটিক্যাল ভ্যালু আসতো, যে থিওরিটিক্যালি মানে কত হওয়ার কথা, আমি কতর মধ্যে এই জিনিসটা পাওয়ার কথা ছিল। প্র্যাকটিক্যালি আমি সেটা পেয়েছি 435-এ বা 440-এ, কারণ আমরা ওই যে 4-এর ঘরে যেরকম ছিল ওইখানে আমরা দেখলাম যে 3টা দাগ ছিল। ভাই যে আমি এখানে দেখাই, এই যে আমরা কিন্তু সর্বোচ্চ ভ্যালুটা কিন্তু আমরা এইখানে পেয়েছিলাম। হ্যাঁ, এই যে 2.69। না, এখন আবার কমে যাচ্ছে। এখন কিন্তু রাইজ করতেছে। ওকে, এইখানে সর্বোচ্চ ভ্যালু পেয়েছি। এখানে সর্বোচ্চ ভ্যালুটা আমি 425 মতো বলতে পারি। ওকে, 425।